হাসিনার নাম ভাঙিয়ে টাকা নিয়েছিলেন ওবায়দুল কাদের। আর ২৭ নয়, আর ১০ দফা নয়, এবার এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, এই এক দফা। ট্রাম্পের হুমকির পর যুদ্ধবিরতিতে সম্মত থাইল্যান্ড কম্বোডিয়া। গাজা যুদ্ধে প্রায় ৯০০ ইসরায়েলি সেনা নিহত। সাহস হয়নি আমেরিকার, চীনের সঙ্গে যুদ্ধ করবে ব্রিটেন। এবং মহাবিপদে পড়তে যাচ্ছে ইসরায়েল, হুতিদের নতুন হুমকি। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়। তবে দলটি কার্যত গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতে বাধ্য হয়। এ নিয়ে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। পরে তার নেতৃত্বাধীন দল আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ হয়। তবে দলটি কার্যত গোপনে সাংগঠনিক তৎপরতা চালিয়ে যেতে বাধ্য হয়। এমন প্রেক্ষাপটে দলটির ভেতরকার কিছু সূত্র ভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, বর্তমানে আওয়ামী লীগ বহুমুখী সংকটে আছে। বিশেষ করে আর্থিক দুর্নীতি, যোগাযোগের নজরদারি ও নেতৃত্ব নিয়ে বিভক্তিতে ভুগছে। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর থেকে টেলিগ্রাম প্ল্যাটফর্ম হয়ে উঠেছে দলটির মূল সাংগঠনিক মাধ্যম। বিভিন্ন গ্রুপে প্রতিদিন রাত ৯টা থেকে গভীর রাত পর্যন্ত ভার্চুয়াল বৈঠক চলে। কোনো কোনো গ্রুপে সদস্য সংখ্যা ২০ থেকে ৩০ হাজারের বেশি। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র জানায়, তারা এখন টেলিগ্রাম কেন্দ্রিক প্রথম ধাপ পার করে দ্বিতীয় ধাপে সরাসরি রাস্তায় নামার কৌশল নিচ্ছে। প্রত্যেক জেলা ও মহানগরে বিভাগীয় সংগঠক, যুগ্ম সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সদস্যদের নিয়ে প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। আওয়ামী লীগের এক নেতা বলেন, ১ বছর হয়ে গেল, এবার রাস্তায় নামতে হবে। জনগণের অধিকার, দলের অস্তিত্ব রক্ষায় আর ভার্চুয়াল আলোচনায় সীমাবদ্ধ থাকলে হবে না। মোহাম্মদ রাসেল, নিউজ 21, নিউজ ডেস্ক। থাইল্যান্ড ও কম্বোডিয়ায় অবশেষে যুদ্ধবিরতি তথা সংঘাত বন্ধে রাজি হয়েছে। ৪ দিনের বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। থাইল্যান্ড ও কম্বোডিয়া অবশেষে যুদ্ধবিরতি তথা সংঘাত বন্ধে রাজি হয়েছে। ৪ দিনের বেশি সময় ধরে পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সংঘাত চলাকালে থাইল্যান্ড ও কম্বোডিয়ায় নিহত হয়েছেন অন্তত ৩৬ জন। বাস্তুচ্যুত হয়েছেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ দুটির ২,৭০,০০০-এর বেশি মানুষ। ১০০ বছরের বেশি পুরনো সীমান্ত বিরোধের জেরে গত বৃহস্পতিবার শুরু হয় থাইল্যান্ড কম্বোডিয়া সংঘাত। তখন থেকেই সংঘর্ষ বন্ধের আহ্বান জানিয়ে আসছিল মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন। দুই দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। সেই ধারাবাহিকতায় সোমবার মালয়েশিয়ায় সংঘাত বন্ধের লক্ষ্যে আলোচনা শুরু হয়। থাইল্যান্ডের সামরিক বাহিনীর মুখপাত্র কর্নেল রিচা সুকসুয়ান সাংবাদিকদের জানিয়েছিলেন, সকালে কম্বোডিয়া উদ্দার মিনচে প্রদেশের সামরং এলাকা থেকে গোলাগুলির শব্দ পাওয়া যাচ্ছিল। এছাড়া থাইল্যান্ডের সামরিক বাহিনীর অভিযোগ করেছে সীমান্ত এলাকায় সেনা সংখ্যা বাড়িয়েছে কম্বোডিয়া। একই সঙ্গে থাইল্যান্ডের ভূখণ্ডে রকেট হামলা চালাচ্ছে। নিউজ 21,
ইন্টারন্যাশনাল ডেস্ক। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেনা সদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সংঘাত শুরুর পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেনা সদস্য নিহতের সংখ্যা প্রকাশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। আফগান সংবাদ মাধ্যম খামা প্রেস এক প্রতিবেদনে জানিয়েছে, বৃহস্পতিবার আইডিএফ প্রকাশিত তথ্যানুযায়ী 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলা এবং এরপর গাজায় ইসরায়েলে পাল্টা হামলা শুরুর পর দেশটির 891 জন সেনা নিহত হয়েছে। এই সংখ্যাটি গত এক দশকের সর্বোচ্চ। প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতাও বেড়েছে। সংবাদ মাধ্যম আল জাজিরা সহ ইসরায়েলি একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে 28 ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছে। গত 13 বছরের মধ্যে এই সংখ্যা সর্বোচ্চ। এদিন গাজার আল মাওয়াসি সহ একটি সুরক্ষিত এলাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় অন্তত 12 জন নিহত হয়েছেন। এ নিয়ে গাজা যুদ্ধে 45,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনার কথা স্পষ্ট জানিয়ে দিল যুক্তরাজ্য। শহরের সড়ক জুড়ে দেখা যায় আমেরিকার তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। এর মাধ্যমে তাইওয়ান স্পষ্ট বার্তা দেয় তারা যুদ্ধের জন্য প্রস্তুত। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। তাইওয়ান ইস্যুতে চীনের বিরুদ্ধে সরাসরি সামরিক সংঘাতের সম্ভাবনার কথা স্পষ্ট করে জানিয়ে দিল যুক্তরাজ্য। সম্প্রতি এক ঘোষণায় ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হেইলি বলেন, প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগ করে শান্তি নিশ্চিত করা হবে এবং এই যুদ্ধে যুক্তরাজ্যের পাশে থাকবে অস্ট্রেলিয়াও। তাইওয়ান সম্প্রতি ইতিহাসের অন্যতম বৃহৎ সামরিক মহড়ার আয়োজন করে। মহড়ায় শহরের সড়ক জুড়ে দেখা যায় আমেরিকার তৈরি হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম। এর মাধ্যমে তাইওয়ান স্পষ্ট বার্তা দেয় তারা যুদ্ধের জন্য প্রস্তুত। যদিও যুক্তরাষ্ট্র এখনো পর্যন্ত সরাসরি চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়ায়নি, তবে যুক্তরাজ্যের সাম্প্রতিক ঘোষণায় চীন পশ্চিম সম্পর্ক নতুন উত্তেজনার মুখে পড়েছে। উল্লেখ্য, চীন বরাবরই তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে। প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করে দ্বীপটিকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার হুমকি দিয়ে আসছে বেইজিং। পশ্চিমা দেশগুলোর তাইওয়ানকে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে চীন দীর্ঘদিন ধরে বিরূপ প্রতিক্রিয়া জানিয়ে আসছে। এর ফলে চীন ও পশ্চিমা বিশ্বের মধ্যে কূটনৈতিক সম্পর্ক ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। ইসরায়েলকে উদ্দেশ্য করে বড় হুমকি দিল ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হুতি। সামরিক অভিযানের চতুর্থ ধাপে প্রবেশের ঘোষণা দিয়ে গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করে কিংবা তাদের বন্দর ব্যবহার করলেই যে কোনো দেশের যে কোনো জাহাজ হবে হুতিদের বৈধ লক্ষ্য। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ইসরায়েলকে উদ্দেশ্য করে বড় হুমকি দিল ইয়েমেনের সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হুতি। সামরিক অভিযানের চতুর্থ ধাপে প্রবেশের ঘোষণা দিয়ে গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছেন, ইসরায়েলের সঙ্গে বাণিজ্য করে কিংবা তাদের বন্দর ব্যবহার করলে যে কোনো দেশের যে কোনো জাহাজ হবে হুতিদের বৈধ লক্ষ্য। রয়টার্স হুতি সামরিক মুখপাত্রের বরাতে জানায়, এখন থেকে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট সব জাহাজকে তারা বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করবে। গোষ্ঠীটির দাবি, ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং গাজা অবরোধ না তুলে নেওয়া পর্যন্ত তাদের সামরিক অভিযান চলবে। তারা জোর দিয়ে বলেছে, এই হামলার সিদ্ধান্ত নৈতিক ও মানবিক দায়বদ্ধতা থেকে নেওয়া হয়েছে। এই কারণে আমেরিকা ও দখলদার সেনাদের হামলার শিকার হয় হুতিরা, কিন্তু তাতে মোটেও দমেনি ইস্পাত
দৃঢ় যোদ্ধারা। নেতানিয়াহুর নেতৃত্বে চলা আগ্রাসনের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিরোধ গড়ে তুলেছে তারা। এদিকে গাজায় গণহত্যা বন্ধ করছে না দখলদার ইসরায়েল। মানবিক সহায়তার নামে পবিত্র ভূমির বাসিন্দাদের হত্যায় মেতে উঠেছে বেনিয়ামিন নেতানিয়াহুর সেনারা। আর এরই মধ্যে গাজা উপত্যকায় দেখা দিয়েছে চরম খাদ্য ও মানবিক সংকট। মোহাম্মদ রাসেল, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।